বস্তি উচ্ছেদ, হকার উচ্ছেদ এইটা করে এদিকে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসা, আর বিরাট অংশের মানুষ পিছিয়ে আছে, সেটা নিয়ে বুড়ো আঙুল দেখাচ্ছে। লাভ জিহাদ বন্ধ হবে এটা হলে, বা মুসলিম মেয়েরা তাদের যে অধিকার তারা পাবে। কিন্তু আমার স্বাধীনতাকে খর্ব করে নয়। তাহলে আপনি সরাসরি সংবিধান বিরোধী কাজ করলেন। কৃতজ্ঞত পন্থী যে তৃণমূল গুন্ডা দমন আইন নিয়ে আলোচনা বা ICC নিয়ে আলোচনায় অংশগ্রহণ না করে বেরিয়ে আসে, তার কোনো নৈতিক অবস্থান নেই। আপনি নামও নিতে চান না। ফলে না, সব লোকের নাম নিয়ে মুখ নষ্ট করার কোনো মানে হয় না। গুন্ডা দমন বিল ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে। ইউসিসি বিলও খুব শীঘ্রই পাশ হবে। সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ। তার থেকে এই বিল সম্বন্ধে জেনে নেওয়ার চেষ্টা করব যে এটা আইন হলে ঠিক কি কি পরিবর্তন আসবে রাজ্যে। দেখুন, বিল এখনো আমরা কেউ হাতে পাইনি, কিন্তু ফলে সম্ভাবনা বিলের কি আছে মধ্যেই তাই? যা আসুক আমরা বুঝতে পারছি ইউনিফর্ম। তাহলে ইউনিফর্ম যদি করতে হয় তার আগে আপনাকে তো সবাইকে ইকুয়াল করা প্রয়োজন না? আপনি কোনটাকে বেশি গুরুত্ব দেবেন, ইউনিফর্মিটি নাকি ইকুয়ালিটি? ইউনিফর্মিটি হচ্ছে আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির অংশ, যাকে আদালতের কাছে এনফোর্সেবল করা হয়নি। আর ইকুয়ালিটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের অংশ, যা এনফোর্সেবল ইন কোর্ট। তাহলে আমার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার আপনি এখনো নিশ্চিত করতে পারেননি। আমার দেশে এখনো অর্থের নিরিখে বলুন, সামাজিক অবস্থানের নিরিখে বলুন, শিক্ষার নিরিখে বলুন, একটা বিরাট অংশের মানুষ পিছিয়ে আছে। তাহলে যতদিন পর্যন্ত তাদেরকে আমরা সমগোত্রীয় করে তুলতে পারছি, যা আমাদের আর্টিকেল 39-এর অংশ, যেখানে বলা আছে কনসেন্ট্রেশন অফ ওয়েলথকে প্রিভেন্ট করতে হবে, ওয়েলথের ব্যবহার এমনভাবে করতে হবে যাতে যে অর্থনৈতিক বৈষম্য মানুষের মধ্যে আছে তা দূর করা যায়, যে কারণে রিজার্ভেশন করা হয়েছে যাতে সামাজিক বৈষম্য দূর হয়। তাহলে এত কিছু আইনকে আগে তো রূপায়ণ করতে হবে টু মেক দেম ইকুয়াল। তাহলে আগে সমগোত্রীয় করতে হবে, তারপরে ইকুয়ালিটি। তাহলে আপনি যেটা ফান্ডামেন্টাল টু আওয়ার কনস্টিটিউশন, যেটা আমার সংবিধানের মৌলিক অংশ, সেটা নিয়ে বুড়ো আঙুল দেখাচ্ছেন। তা নিয়ে আপনার কোনো ভাবনা চিন্তা নেই। আপনি করছেন কি, যারা দুমুঠো করে খাচ্ছে সেই হকারকে উচ্ছেদ করছেন, যারা দু পয়সা রোজগার করে মাথায় একটা কোনো রকমের ছাদ বানিয়েছে সেই ছাদটা ভেঙে দিচ্ছেন। তাহলে বস্তি উচ্ছেদ, হকার উচ্ছেদ এইটা করে এদিকে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসা, আসলে আপনি সমাজের মধ্যে একটা অসন্তোষ তৈরি করার চেষ্টা করছেন। এটা কখনো রাষ্ট্রের কাজ হতে পারে না। তাহলে এই যে নানা কথা, লাভ জিহাদ বন্ধ হবে এটা হলে, বা মুসলিম মেয়েরা তারা একটা তাদের যে অধিকার সেটা তারা পাবে, যে বহু বিবাহ মুসলিমদের মধ্যে, এইগুলো নাকি বন্ধ হবে। তো সেই বিষয়টা নিয়ে মানে সত্যিই কি তাই? প্রথমত, মুসলিম ধর্ম কখনোই বহু বিবাহের কথা বলে না। মুসলিম ধর্ম বলে, যে শব্দটি ব্যবহার হয় ইকরা, মানে শিক্ষার কথা বলে, 6 বার শিক্ষার কথা বলা আছে। হ্যাঁ, তার মানে আমি যদি আরো স্পষ্ট ভাষায় বলি, আল্লাহ, তার রসুল, তারপরে শিক্ষার কথা বলা আছে। তাহলে যার মধ্যে শিক্ষা আছে সে সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে। আর বহু বিবাহের কথা প্রশ্ন তো নেই। বহু বিবাহের প্রশ্ন যখন প্রথম স্ত্রী তার কোনো অক্ষমতার কারণে যদি কনসেন্ট দেন যে দ্বিতীয় বিবাহ করতে পারেন, বা যখন আগের স্ত্রীর সম্মতি থাকে, তখন দ্বিতীয় বিয়ের প্রশ্ন আসে, তার আগে প্রশ্ন আসেই না। এই যে 4টা বিয়ে করে মুসলিমরা, এই যে নানা প্রচলিত কথা রয়েছে, এগুলোকে তাহলে কি শুধু ছড়িয়ে দেওয়া হয় হেট ছড়াতে? সে তো ধর্মনিরপেক্ষভাবে, হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্মনিরপেক্ষভাবেই বহু সম্পর্কের মধ্যে মানুষ লিপ্ত হয়। এই কথা কি আমাদের সমাজকে অস্বীকার করতে পারে নাকি? এমন আপনি কি জানেন না এরকম ঘটনা? আমাদের তো হিন্দু লয়ে উল্লেখ করাই আছে যে যদি কেউ বহুগামিতায় লিপ্ত হয় তাহলে তা বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে। তার মানে সমাজে বহুগামিতা আছে। তাহলে আমার দেশের আইন স্বীকার করছে সমাজে বহুগামিতা আছে, আর বহুগামিতা থাকলে একজন স্ত্রী তার স্বামীর কাছে তার ডিভোর্স চাইতে পারে। তাহলে হিন্দু ধর্ম সেইটা স্বীকার করছে বহুগামিতা আছে, তাহলে বহুগামিতা সমাজে চলতে পারে। তার মানে হচ্ছে যে আসলে
সমাজকে শিক্ষিত করতে হবে। আমরা যখন শিক্ষায়, আমাদের ভাবনায় আরো এগিয়ে যাব, তখন দেখবেন এগুলোকে আমরা আটকাতে পারবো। সমাজকে যদি রিফর্ম করতে না পারি, আইন নিয়ে এসে কিছু করা যায় না। মূল সমস্যা তাহলে সমাজে। শামীমবাবু, মূল সমস্যা হচ্ছে সমাজে শিক্ষার প্রসার না ঘটানো। মূল সমস্যা হচ্ছে রাষ্ট্র সরকারি শিক্ষার পক্ষে না গিয়ে আসলে বেসরকারি শিক্ষা, যাদের মুষ্টিম বড় লোকে শিক্ষিত হতে পারে, সেদিকে নিয়ে যাচ্ছে সমাজকে। সেইটা আমাদের সমাজের কখনো লক্ষ্য হতে পারে না, রাষ্ট্রের কখনো লক্ষ্য হতে পারে না। আরো একটা বিষয় ভীষণভাবে চর্চায়, যে লিভ ইন সম্পর্কে থাকার জন্য রেজিস্ট্রেশন করাতে হবে, বাবা মায়ের অনুমতি নিতে হবে, পাড়া প্রতিবেশীরও নাকি অনুমতি নিতে হবে। এতে কি কোথাও গিয়ে যে স্বাধীনতা, সেটা খর্ব হচ্ছে? ব্যক্তি স্বাধীনতাটা কি খর্ব হচ্ছে, মানে যদি হয় এটা? এই এই আর্গুমেন্টটা খুব প্রয়োজন, হুম, যে আমার স্বাধীনতা আর রাষ্ট্রের রেগুলেশনের পাওয়ার। রাষ্ট্র রেগুলেট করতে পারে, কিন্তু আমার স্বাধীনতাকে খর্ব করে নয়। সুপ্রিম কোর্ট, আমি যদি ভুল না করি, 2018 সালে জাজমেন্ট দিয়ে বলেছেন যে দুজন অ্যাডাল্ট ব্যক্তি যাদের কনসেন্ট দেওয়ার ক্ষমতা আছে, সম্মতি দেওয়ার ক্ষমতা আছে, তারা সম্পর্কে লিপ্ত হতে পারে যদি দুজনে সহমত থাকেন। এবং সেখানে তার পার্সোনাল লিবার্টির প্রশ্ন। সেই পার্সোনাল লিবার্টি এক্সারসাইজ করার জন্য একজন বিবাহিত পুরুষ, তার স্ত্রী যদি মনে করেন যে আমি তার সঙ্গে সম্পর্কে থাকতে চাই না আর, তাহলে সে ডিভোর্স পেয়েও করতে পারেন, সেটা তার পার্সোনাল লিবার্টির অংশ। ফলে আপনি আইন করে যেটা চাপানোর চেষ্টা করছেন, আসলে মানুষের এই যে পার্সোনাল লিবার্টি, এটাকে খর্ব করার চেষ্টা করছেন। তাহলে এর বিরুদ্ধে কি আপনারা কোনো আইনি পদক্ষেপ নেবেন? বিভিন্ন বিষয় আমরা তো দেখি আপনারা আইন মানে আদালতে যান। দেখুন, বিল চ্যালেঞ্জ করে আদালতে আসা যায় না। বিল আইন হিসেবে যখন রূপায়ণ হবে, তখন সেই বিলের মধ্যে কি আলটিমেট থাকছে, একটা বিল যখন অ্যাসেম্বলিতে প্লেসড হয়, তখন তার উপর তর্ক বিতর্ক হওয়ার কথা। আজকাল হয় না। হ্যাঁ, ভোটাভুটির আবেদন করলেও কেউ কেউ বয়কট করে পালিয়ে যান। হ্যাঁ, আসলে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন, নিজেদের অ্যাভয়েড করার চেষ্টা করেন, কোনো পক্ষই আমি নেব না, 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 আমি সব পক্ষে সাধু থাকা। হ্যাঁ, এটা আপনি কথাটা শেষ করুন, আমি একটা প্রসঙ্গে আসবো। ফলে আজকের দিনে যেমন ভাবে দীর্ঘ তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমাদের সংবিধান পেয়েছি আমরা, তেমন ভাবে আইনগুলো রূপায়ণ হওয়ার কথা। তার জন্যই তো অ্যাসেম্বলি, তার জন্যই তো পার্লামেন্ট। এখন যারা পার্লামেন্টে যাচ্ছেন, তাদের বেশিরভাগই লেখাপড়া থেকে অনেক দূরে থাকেন, ফলে সেই পরিসরটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। শিক্ষিত মানুষকে রাজনীতিতে আসতে হবে, ছাত্র রাজনীতির পরিসর আরো বাড়াতে হবে, তবেই দেখবেন আমাদের অ্যাসেম্বলি আরো অনেক উন্নত হবে, উন্নত আলোচনা হবে। এবং আপনি বলছেন তাহলে সেটা আইনে রূপান্তর হলে সেটা দেখে সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ নেবেন। আপনি বলছিলেন এই ওয়াকআউট করে চলে আসার বিষয়টায়, আলোচনায় অংশগ্রহণ না করার বিষয়টায়, ঋতব্রত পন্থী যে তৃণমূল, রাজনৈতিক মহলে একটা অংশ বলছিল যে এটা আসলে বিজেপির একটা বিটিং। কোথাও গিয়ে কি এই যে গুন্ডা দমন আইন নিয়ে আলোচনা বা ইউসিসি নিয়ে আলোচনায় অংশগ্রহণ না করে বেরিয়ে আসা, এটাতেই প্রমাণ হয়েছে যে বিজেপিকে সুবিধে করে দেওয়ার জন্য একটা আলাদা টিম তৈরি হয়েছে? কারণ তারা ভোটে অংশগ্রহণ না করা মানেই তো, বিরোধিতা না করা মানেই তো বিজেপি খুব সহজেই একটা বিল পাশ করিয়ে দিতে পারবে। যাকে নিয়ে আলোচনা শুরু করলেন, তার প্রতি মুহূর্তে যে রাজনৈতিক অবস্থান বদল, এটা থেকেই প্রমাণ করে তার কোনো নৈতিক অবস্থান নেই। আপনি নামও নিতে চান না? ফলে না, সব লোকের নাম নিয়ে মুখ নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ, তো ফলে এই সব লোক যদি রাজনীতিতে থাকে, তাহলে আলোচনা হবে না। আর যারা সুবিধাবাদী লোক, তারা ওয়াকআউট করেন, তারা নিজেদের বক্তব্য রাখেন না। তো এই অবস্থান শুরু হয়েছে, এটা আপনার অ্যাসেম্বলি পার্লামেন্টেও আমরা দেখতে পাচ্ছি। আর এই যে ওবিসির বিল প্লেস হলো, তাহলে ওবিসিতে আসলে মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকার খর্ব হচ্ছে। তাহলে মুসলিম সম্প্রদায়ের অধিকার খর্ব করার দাবি নিয়েই যারা রাজনীতিতে ইলেকশন লড়েছে, তারা এখন রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা আছে। ফলে তাদেরকে সমর্থন জানানোর জন্য ওয়াকআউট করার থেকে ভালো উপায় কি হতে পারে? এই যে তৃণমূল আমলে আসা ওবিসি বিলের কথা বলছি, যে সেকশনটা, ওটা পুরোটাই যে বাদ দিয়ে দেওয়া হলো, তাতে ঠিক কি প্রভাব পড়বে তাহলে মুসলিম সমাজে? তৃণমূল আমলে শুধু নয়, দেখবেন রিজার্ভেশনের করা, যে কোটাটা বাড়িয়ে দেওয়া, এই যে সুযোগটা, এই সুযোগটা আসলে আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন, তখন আপনার
যে আইন আছে 1993 সালের আইন, এই আইনের 11 ধারায় বলা আছে একটা কম্প্রিহেন্সিভ সার্ভে করতে হবে। উইদাউট কন্ডাক্টিং দ্যাট সার্ভে আপনি যখন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, তা প্রথমত বেসড অন নো রেকর্ডস, বেসড অন নো ইনফরমেশন, আর বাস্তবতার বিরোধী। মুসলিম সম্প্রদায় সহ একটা বড় অংশের মানুষ তারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষায় পিছিয়ে আছে, ধর্মের নিরিখে না। এই সমস্ত সম্প্রদায় যারা পিছিয়ে আছে তাদেরকে সমাজে সমগোত্রীত করে তোলা, এটাই তো সংবিধানের লক্ষ্য। সমতাই তার জন্য তো রিজার্ভেশন। তাহলে আপনি তাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাহলে আপনি সরাসরি সংবিধান বিরোধী কাজ করলেন। ইউ আর কমিটিং কন্টেম্প্ট অফ কনস্টিটিউশন। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।